রাষ্ট্র সংস্কারের প্রথম উদ্যোগ খোলাসা করলেন ডক্টর ইউনূস। প্রশাসন, ইসি সহ 6 ক্ষেত্রে কমিশন গঠন। 3 মাসের মধ্যে প্রতিবেদন পেলে সব মহলের সাথে আলোচনা। আমরা একসঙ্গে সংস্কার করব, এটা আমাদের সবার দায়িত্ব। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। ছাত্রদল নেতা হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেফতার। ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলম অকালীন বাধ্যতামূলক অবসরে। গুম খুন তদন্ত কমিশনের কার্যক্রম শুরু। ৪৫ কার্যদিবসে জমা দিতে হবে ভুক্তভোগীদের তালিকা। সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফাইজার হত্যার সুষ্ঠু বিচার চায় পরিবার। আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের শিক্ষার্থী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কড়া নিরাপত্তায় খুলেছে গাজীপুর ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫৪টি। ২-১ দিনের মধ্যেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস শ্রম উপদেষ্টার। জনতার ভোটে আগামী সরকার গঠন করবে বিএনপি। টাঙ্গাইলের গণসমাবেশে ভার্চুয়ালি তারেক রহমান। নওগাঁয় 2 মামলায় খালাস পেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাবনায় ত্রাসের রাজত্বে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ডেপুটি স্পিকার টুকু। নেপথ্যে ছেলে আসিফ, পলাতক পরিবারের অধিকাংশ সদস্য। ভয়ভীতি দেখে সব জমি মনে করেন যে বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতে হয়। টুকু মন্ত্রী হওয়ার পরে সিলেক্ট করেন মেয়র, যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে। শুভ সকাল, আমন্ত্রণ যমুনা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল কলি। শুনছিলেন সংবাদের শিরোনামগুলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তারা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সূচনা হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, এখন কাজ করার সময়। দেশের স্বার্থে গার্মেন্টস ও ঔষধ শিল্পে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর তৃতীয় দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতে অন্তর্বর্তী সরকারের 1 মাসের গণমুখী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। দেশের ভঙ্গুর অবস্থার কথা উল্লেখ করে বলেন, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ থেকে শুরু করে সবকিছুই পুনর্গঠন করতে হচ্ছে। ধ্বংস হয়ে পড়া একটা জনপ্রশাসনকে নিয়ে যাত্রা শুরু করেছি। মন্ত্রণালয়গুলোর উচ্চতম পদে যারা নিয়োজিত ছিলেন তারা অনেকে দায়িত্ব ছেড়ে চলে গেছেন, কিংবা পদে থাকলেও সহকর্মীদের চাপের মুখে কাজ করতে পারছিলেন না, বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। আর যারা 16 বছরের স্বৈরাচারী শাসনের আমলে পদত্যাগে বাধ্য হয়েছিলেন, কিংবা দায়িত্ববিহীন অবস্থায় একই পদে থেকে বাধ্য হয়েছেন, তাদের সবার কথা বিবেচনা নিয়ে জনপ্রশাসনকে নতুন করে দাঁড় করানো হয়েছিল আমাদের প্রথম মাসে কঠিনতম সময়। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এজন্য 6টি খাতে সংস্কারের লক্ষ্যে 6 বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর বদিউল আলম মজুমদার। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জনাব সরফরাজ চৌধুরী। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে জনাব আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিক দায়িত্ব পালন করবেন, যারা অক্টোবরের প্রথম দিন থেকে দায়িত্ব শুরু করবেন। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক
এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক 3 থেকে 7 দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। প্রায় 33 মিনিটের ভাষণের শুরুর দিকে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। জানান, দেশের অর্থনীতি ভালো নয়। এই অবস্থায় আন্দোলনের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে তিনি বলেন, এখন মালিক শ্রমিক সম্পর্ককে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে হবে দেশের স্বার্থেই। শ্রমিক ভাই বোনদের অনেক দুঃখ আছে, কিন্তু সেই দুঃখ প্রকাশ করতে গিয়ে আপনাদের মূল জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হলে সেটা ঠিক হবে না। দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হলে সেটা ঠিক হবে না। শ্রমিক মালিক উভয়ের পক্ষে আলোচনা করে এসব সমস্যার সমাধান আমরা অবশ্যই বের করব। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে শাস্তির আওতায় আনা হবে। আপনাদের, আমাদের সন্তানদের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা যাতে সকলে দাবি করতে পারি যে এই দেশটি আমাদের। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সংস্কার প্রক্রিয়া অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিদ্যমান বাস্তবতাকে সংশোধনে সুযোগ হিসেবে গ্রহণের অনুরোধ তাঁর। প্রথম মাসের চেয়ে আগামীতে সরকারের কাজের গতি বাড়বে বলে আশ্বস্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তিনি আটক হন। 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় দায়েরকৃত খিলগাঁও থানায় একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত 2 সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলমকে অকালীন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 14তম BMA লং কোর্স ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন পান। বগুড়ায় মাঝিরা সেনানিবাসে 11 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন শেষে 2020 সালের 24 ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাতে বাড্ডা থানায় সুমন শিকদার হত্যা মামলায় রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীকে। রাত 9:45টার দিকে ডিবির অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গোটা আওয়ামী লীগ আমল জুড়ে ব্যাপক অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি মামলা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর তিনিও ছিলেন আত্মগোপনে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল গুম খুনের তালিকা প্রস্তুতে গঠিত তদন্ত কমিশন। গুলশানে স্থাপন করা হয়েছে নিজস্ব কার্যালয়। আওয়ামী লীগ সরকারের বিগত 14 বছরে গুম হওয়া ব্যক্তিদের তালিকা জমা দিতে হবে 45 কার্যদিবসের মধ্যে এবং সেই লক্ষ্যে নতুন অফিসে কাজ শুরু করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিশন। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন।
পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গুমের অভিযোগ দীর্ঘদিনের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর নামক বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারগুলো। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের দাবির মুখে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার গঠিত 5 সদস্যের তদন্ত কমিশন। গুলশানের পরিত্যক্ত একটি বাড়ি দ্রুত সংস্কার করে গুম খুন ইনকোয়ারি কমিশন কার্যালয় বানানো হয়েছে। যারা এটার সার্ভিস নেবেন, কমিশনে যারা আসবেন, তাদের বক্তব্য পেশ করবেন, এই সাধারণ মানুষদের কমফোর্টেবিলিটির বিষয়টা এখন যেমন বিবেচনা করা হয়েছে, এখানে কোনো সমস্যা থাকলে এটাকে কিভাবে আরও ইমপ্রুভ করা যায় সেটা আমরা বিবেচনা করব এবং এটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভুক্তভোগী পরিবারের অভিযোগ জানতে খোলা হয়েছে হটলাইন নাম্বার, সেই সাথে ইমেইলের মাধ্যমে নথিপত্র পাঠাতেও রাখা হয়েছে আলাদা সেল। ডাকযোগে আমাদের ঠিকানায় তারা চিঠি দিয়ে তাদের ডকুমেন্ট সহ তারা চিঠি পাঠাইতে পারে। টেলিফোনে তো আর ডকুমেন্ট দেওয়ার সুযোগ নাই, টেলিফোন বা মোবাইলে। তখন আমরা হয়তো তাদেরকে বলবো যে আপনার ইমেল নাম্বারটাতে আপনাদের ডকুমেন্টগুলো, যদি কেউ না আসতে চায়, আর যদি আসতে চায় তাহলে তো ওয়েলকাম, তাহলে তো সে অভিযোগ দিতে পারে। তবে অতীতে গঠন করা অনেক তদন্ত কমিটি সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, তাই কমিশনকে সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। বর্তমান সরকারের সাথে যেহেতু রাজনীতির ব্যাপারটি নেই, সুতরাং তিনি নাগরিকের জন্য, মানুষের জন্য, দেশের প্রয়োজনে কাজ করবেন, সেটাই আমরা দেখছি এবং সেটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং সময়টা এই ধরনের ব্যবস্থাগুলো, অর্থাৎ অধিকারের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো অতীতে আমরা দেখেছি, ব্যবস্থা মানে যে ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। 2021 সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার 76 জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সংগঠনটি 18 আগস্ট বিভিন্ন সময় গুমের শিকার 158 ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর মহাপরিচালকের কাছে দিয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। গুম হওয়া 155 ব্যক্তিকে এখনও ফিরে পায়নি তাদের পরিবার। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বুধবার বিকেলে জাতীয় জাদুঘরে ছিল গুম, জান এবং জবান শীর্ষক আলোচনা সভা। সেখানেই এই দাবি তোলেন তারা। তাদের দাবি, যে 23টি আয়নাঘর আলোচনায় এসেছে তা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। একই সাথে গুমের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আলোচনা সভায় সঞ্চালনা করেন মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি। জিয়াউল হাসান, অ্যাডমিরাল সোহাইল, এরা প্রত্যেকে জড়িত ছিলেন আর হুকুম করেছিলেন শেখ হাসিনা। আমি তাকে গ্রেফতার চাই। তার প্রায় 23টা আয়নাঘরের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই আয়নাঘরগুলো আমাদের কাছে ওপেন করে দিতে হবে। মায়ের ডাক কাজ করে যাবে যতদিন আসলে একজন মানুষ পর্যন্ত যার সন্ধান আমরা পাবো না, ততদিনও মায়ের ডাক কাজ করে যাবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবাগত রাত 1:30টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত 7 জুলাই রাতে গুলশানের বাসভবনে ফিরোজায় বিএনপি চেয়ারপারসন অসুস্থ হয়ে পড়েন। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জরুরি ভিত্তিতে পরদিন ভোরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর 21 আগস্ট সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থারাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। আজ ফাইয়াজের জন্মদিন, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। রংপুরের আবু সাইদের মৃত্যুর পর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের মৃত্যুতে আন্দোলনে যোগ করে তীব্র জোয়ার। স্বজনদের একটাই চাওয়া, হত্যার সুষ্ঠু বিচার হোক। ফাইয়াজের পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম।
12 সেপ্টেম্বর ফায়াজের জন্মদিন। গত বছর এই দিনে পরিবার নিয়ে কি আনন্দটাই না করেছিল ফায়াজ। মা বাবা বোন নিয়ে কেক কাটা, পরে বাইরে খেতে যাওয়া। আবারও এসেছে 12 সেপ্টেম্বর। পরিবার জুড়ে এখন শুধুই হাহাকার। জুলাইয়ের 18 তারিখ সকাল সকাল বন্ধুদের সাথে সারা দেশে হত্যার প্রতিবাদে ধানমন্ডি 27 এলাকায় আন্দোলনে যোগ দেন ফারহান ফাইয়াজ। পুলিশ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয় কিশোর ফায়াজের বুক। নির্মম ভাগ্যর লিখনে কি অদ্ভুত মিল। মৃত্যুর দিন 18 জুলাই ছিল বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর জন্মদিনটাও বৃহস্পতিবার। দিনটা হতভাগা মায়ের জন্য বিশেষ, কিন্তু সন্তানের ছবি আঁচল দিয়ে মুছে দেয়া ছাড়া মা ফারহানার তো আর কিছুই করার নেই। কে এবার একটু কেক খেতে চাইবে, কে বলবে মাগো একটু ভাত মেখে খাইয়ে দাও। বাইরে ঘুরতেই পছন্দ করতো বেশি। জন্মদিনে পড়ার রুমে গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে, চেয়ারে বসে পড়ছে, কাছে বসে কাপড়গুলো দেখলে যেমন দেখে একা একা নীরবে কাঁদি। মেয়ের সামনে তো কাঁদতে পারি না, কাঁদলে ওরও খারাপ লাগবে। নাস্তা দিতাম সকালে উঠে মনে পড়ে, রাতে খাবার টেবিলে যখন খাই ওর কথা মনে পড়ে। কারো মনে সে কোনো আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে, জিনিসগুলো একটু ক্ষমা করে দিবে, এটা আমি। ফায়াজ যেদিন মারা যান সেদিন জীবদ্দশার নারকীয় একটি দিন দেখেন বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের লাশ যখন তাকে তড়িঘড়ি করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, সেদিন টের পান মাথায় আকাশ ভেঙে পড়া বা পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অনুভূতি কেমন হয়। বাচ্চাদেরকে ওরা কিভাবে লাঠিপেটা করেছে, গুলি মেরেছে, রাবার বুলেট, অরিজিনাল বুলেট, টিয়ার সেল, মানে এমন একটা অবস্থা, পুরো বিভীষিকাময় অবস্থা, পুরো হসপিটালে কান্নার রোল বেয়ে যাচ্ছে। পোস্টমর্টেম ওই মুহূর্তে করতে গেলে হয়তো আমরা ওকে নিয়ে বাড়িতে দাফন করতে সুযোগ পেতাম না। তখনকার পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল। অনেক লাশ গুম করে ফেলছে, দেখেন না। ফায়াজের পিঠাপিঠি একমাত্র বোন সাইমা ইসলাম ফারিন। তিনি জানতেন ভাইয়ার ইচ্ছা বিজ্ঞানী হবে, কিন্তু দেশের জন্য রক্ত দিয়ে ভাইয়ের মৃত্যু ফারিনের কাছে যেন একটি স্বপ্নের আত্মোৎসর্গ। ট্যুরে যেতাম, সিলেট যেতাম, কক্সবাজার ছিলাম। এখন সব সময় এগুলি মনে পড়ে। এখন তো আর যাওয়া হবে না কখনো, যেহেতু ভাইয়া আমাদের মাঝে আর নেই। আমার ভাইকে কেন স্বৈরাচারীরা গুলি করলো, যেখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো আর্মস ছিল না, তাহলে স্টুডেন্টদের গুলি করার সাহস ওরা কোথা থেকে পায়? 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর কুকড়ে থাকা ফাইয়াজের পরিবার পেয়েছে নতুন আশার আলো। প্রত্যাশা সন্তান হত্যার বিচার। যারা ওকে এরকম গুলি করে মেরেছে তারা তো যেন বিচার হয় খুব দ্রুত। দলীয় কোনো সরকার নেই, সেই জন্য এখন আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো এবং খুব দ্রুত সময় পাবো আশা করি। ফায়াজের মতো জীবন দেয়া প্রতিটি ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলাও করেছে পরিবার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত চট্টগ্রামের এক শিক্ষার্থী। আঘাতপ্রাপ্ত হয়েছে কিডনি। অন্তত একটি কিডনি প্রতিস্থাপন না করলে বাঁচবে না বলে দিয়েছেন চিকিৎসকরা। এই অবস্থায় দিশেহারা পুরো পরিবার। সেই নৃশংসতা ভুলতে পারছেন না ওই শিক্ষার্থীও। আমাদের জীবনটা শেষ বাবা, আমরা মধ্যবিত্ত একটা পরিবার, আমাদের জীবনটা ওরা শেষ করে দিচ্ছে। 22 বছর বয়সী সন্তান কাউসার মাহমুদের করুণ অবস্থা দেখে অশ্রুসিক্ত মা বাবা। 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে কোটা সংস্কার আন্দোলন করছিলেন কাউসার। পুলিশের টিয়ারশেলের কারণে চোখে কিছু না দেখে সরতে পারেননি, ফলে বেধড়ক পিটুনিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যান এই শিক্ষার্থী। পুলিশে বাড়ি মারার পর আমি রাতে ঘরে শুয়ে গেছি, আর আব্বা আম্মুকে বলি নেই, কাউকে বলি নেই আর কি। তো পরে ব্যথা উঠছে, জ্বর উঠছে, জ্বর ওঠার পর আমার কিছু উঠছিল। বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে 2 সপ্তাহ লাইফ সাপোর্টে ও 4 দিন আইসিইউতে ছিলেন বিজেসি ট্রাস্ট ইউনিভার্সিটির বিবিএ 4র্থ সেমিস্টারের শিক্ষার্থী কাউসার। আগে থেকে ছিল কিডনির সমস্যা, গুরুতর জখমে এখন 2টো কিডনিই নষ্ট। অন্তত একটি নতুন কিডনি প্রতিস্থাপন করতে না পারলে বাঁচবে না বলে দিয়েছেন চিকিৎসকরা। আমার ছেলের জন্য আমার জীবন শেষ করে দিছি। আমি সারাটা রাত
ওকে নিয়ে এখানে বসে থাকি। লাইফ সাপোর্টে যখন ছিল তখন তো মানে 24 ঘন্টা আল্লাহ শেষ যাতে শুধু পড়েছিলাম যে আল্লাহ আমার ছেলেটাকে ফিরাই দে, আল্লাহ আমার ছেলেটাকে আবার ফিরাই দিয়ে আমাদের কাছে। কাউসাররা 3 ভাই 1 বোন, গ্রামের বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুর হলেও পরিবারের সবাই থাকে চট্টগ্রামের মোগলটুলির ভাড়া বাসায়। বাবার ছোট্ট দোকানের আয়ে চলে সংসার। প্রথম 4 দিন পরে একটু জ্ঞান আসছিল, জ্ঞান আসি কথাতে বলছে, তার মানে সবাইকে চিনছে। 4 দিন পরে আর টানা 17 দিন আর চেঞ্জ ছিল না, কোনো কথা বলে নাই। এখন আমি যে খরচ চালাবো আমার সে ক্ষমতা নাই আমার। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কড়া নিরাপত্তার মধ্যে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন গাজীপুর ও আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গাজীপুরের শ্রীপুর সহ আশেপাশের প্রায় সব কারখানাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা দলে দলে কারখানায় প্রবেশ করেছেন। বুধবার ভোগড়া এবং রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানায় শ্রমিকরা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করে। পুলিশ জানিয়েছে আজও কিছু কারখানা বন্ধ রাখা হয়েছে। আশুলিয়া কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কিছু পোশাক কারখানা আগে থেকেই বন্ধ ঘোষণা করা আছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে পুলিশ ও বিজিবির পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী। দর্শক, এ বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো। গাজীপুর থেকে আমাদের সহকর্মী হুসাইন আলী বাবু আমাদের সঙ্গে যোগ দিবেন। হুসাইন আলী, একটু জানাবেন, গেল কয়েকদিনে তো আমরা জেনেছি বেশ অস্থির কেটেছে শিল্পাঞ্চলের অবস্থা। আজকের সকালটা কিভাবে শুরু হলো, কেমন দেখলেন পরিস্থিতি? কলি, আসলে আজকের কথা যদি বলি, সকাল থেকে আসলে শিল্প কারখানার শ্রমিকরা আসলে তাদের কাজে যোগ দিয়েছেন। আমি সকাল থেকেই দেখেছি, কয়েকটি শিল্প কারখানায় ঘুরেছি, সেখানে আসলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, তারা কাজ করছেন। এছাড়াও কিন্তু আসলে যেসব কারখানাগুলো আসলে ছুটি ঘোষণা করা হয়েছে এর আগে, এর মধ্যে কিছু কারখানা আসলে এখনো বন্ধ রয়েছে, আর বাকিগুলো খোলা হয়েছে, সেখানেও কিন্তু আসলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তার পাশাপাশি যদি বলি, আসলে এখনো আমি বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, আসলে যেসব কারখানাগুলো আসলে গতকালকেও খোলা ছিল, সেখানে আন্দোলন হয়েছে, সেসব কারখানা কিন্তু আজকে কিন্তু বন্ধ করে দিয়েছে। তার মধ্যে যদি বলি, একটি ফার্মাসিক্যাল কারখানা সেটা বন্ধ করে দিয়েছে, এবং রাজেন্দ্রপুর যে পার্টেক্স গ্রুপের যে কারখানা রয়েছে সেটাও কিন্তু আসলে বন্ধ করে। সেখানে কিন্তু আসলে তারা শ্রমিকরা আন্দোলন করছে, তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছে। তারা যেটা বলছে যে আসলে আমরা হচ্ছে মালিক পক্ষদের সাথে কথা বলতে পারলে আসলে তাদের এই আন্দোলন তারা উঠিয়ে নিবে, কিন্তু মালিক পক্ষের কোনো ব্যক্তি এখনো তাদের সাথে কথাও বলেনি, এবং তাদের কাছে এসে তাদেরকে যে তাদের সাথে কথা বলবে সেই পরিবেশও তৈরি করতে পারেনি যে এখানে যারা দায়িত্বরত আছেন তারা। এছাড়াও কিন্তু আসলে প্রত্যেকটি শিল্প কারখানার নিরাপত্তার জন্য সেনাবাহিনীরা টহল দিচ্ছে বিভিন্ন শিল্প কারখানার সামনে দিয়ে, এবং যারা আসলে শিল্প কারখানার সামনে অবস্থান করছেন, দাঁড়িয়ে আছেন জটলা হয়ে, তাদেরকে আসলে প্রশাসনের লোক সরিয়ে দিচ্ছে। তারা বলছে যে আসলে যেসব সামনে ভিড় করলে আসলে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যারা দুষ্কৃতিকারী তারা এখানে তাদের সাথে জোট হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। সেই জন্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে চান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, শেখ হাসিনার সরকার অগ্রাহ্য করেছে শ্রমিকদের প্রকৃত দাবি, মনোযোগ দেয়নি বেকারদের জন্য কর্মসংস্থান তৈরিতে। উদ্যোক্তারা বলেছেন যে কোনো সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা, তবে উপলব্ধি করতে হবে বাস্তবতা। তৌহিদ হোসেনের রিপোর্ট। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রায় চ্যালেঞ্জ পাহাড়সম। বিভিন্ন শ্রেণী পেশা থেকে তুলে ধরা হচ্ছে বঞ্চনার অভিযোগ। পোশাক শ্রমিকরাও মজুরি আর সুযোগ সুবিধার দাবি নিয়ে নেমেছেন রাস্তায়। কোনো কোনো মহল থেকে উস্কানির অভিযোগ উঠেছে। অস্থিরতা দেখা গেছে ওষুধ শিল্পেও। এক মাস আগে দায়িত্ব নেওয়া শ্রম উপদেষ্টা বলছেন, শ্রমিকদের কল্যাণ ছাড়া তৈরি হবে না বৈষম্যহীন সমাজ। তাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সময় তাদের বিভিন্ন আন্দোলনে যেভাবে দমন করা হয়েছে, আমরা দেখেছি গত বছরও 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে নানা প্রকার মামলা দেওয়া হয়েছে নিপীড়নমূলক। এবং ইতিমধ্যে আমরা 2023 সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এবং আমি মনে করি যে শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে।
পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেড়ে গেছে বেকারত্ব, কাজ না থাকায় শ্রমবাজার থেকে ছিটকে গেছে প্রায় 9.5 লাখ মানুষ। কর্মসংস্থান আসলে খুবই অবহেলিত একটা কাজের জায়গা। আমি এই মন্ত্রণালয়ে এসেও দেখেছি যে সেটা দিয়ে কারো নজর নেই, কিন্তু বাংলাদেশে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের জায়গা হওয়া উচিত। কারণ আমাদের বেকারের সংখ্যা এবং রেশিও অন্য যে কোনো দেশের থেকে, উন্নয়নশীল যে কোনো দেশের থেকে অনেক বেশি। কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশে থাকার কথা বলছেন শিল্প মালিকরা, তবে তাদের চিন্তা ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস অনেক হাই। আর পোর্ট থেকে মাল ছাড়াতে গেলে অনেক সময় লাগে এবং অনেক আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়। এইসব জিনিসগুলি রয়েছে, সেগুলো একটা বাস্তবতা। তার পাশাপাশি তাদের তো সার্ভাইভ করতে ব্যাংকের ইন্টারেস্ট রয়েছে। তো আমি মনে করি যে দুই পক্ষের সহনশীল অবস্থায় আসে। শ্রমিকরা অন্যায্য হওয়া উচিত না, মালিকরাও সংবেদনশীল হওয়া উচিত। আন্তর্জাতিকভাবেও এগুলির অনেক নতুন ইস্যু এসেছে, পরিবর্তন হয়েছে, কমপ্লায়েন্স ইস্যু এসেছে কারখানাগুলিতে। আমাদের সেই কমপ্লায়েন্সও কমপ্লাই করে ফ্যাক্টরি করতে হয়। 20 বছর আগে হয়তো এখানে কমপ্লায়েন্স করতে হয় নাই। তো সুতরাং সব কিছু মিলে এই পরিবর্তিত অবস্থায় এই শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য, যেখানে যেইভাবে এই শ্রমিকদেরকে কর্মক্ষম রাখার জন্য যা করা দরকার, বিজিএমইএর মালিকগণ এবং আমরা শিল্প মালিকগণ আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। এরই মধ্যে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তার আগে শ্রম অধিকার নিয়ে বেশ কিছু বিষয়ের মীমাংসা চায় দেশটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জনতার ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি, এই মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে টাঙ্গাইলে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান আরও বলেন, সম্ভাবনাময় এবং উৎপাদনমুখী রাজনীতি করবে বিএনপি। ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু সহ কারাবন্দী নেতাদের মুক্তি দাবিতে গোপালপুরে বিএনপির এই সমাবেশ। এতে যোগ দেন হাজারো নেতাকর্মী। শুরুতেই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আত্মবিশ্বাসের সাথে বলেন, জনগণের ভোটে আগামীতে সরকার গঠন করবে বিএনপি। দলের নীতি সম্ভাবনাময় ও উৎপাদনমুখী রাজনীতি করা। আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। এসব মোকাবেলার প্রস্তুতি আছে বিএনপির। এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি এখনও অত্যাচার নির্যাতনের মাঝে টিকে আছে। কারাবন্দী সব নেতার মুক্তি দাবি করেন তারা। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নেতারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 2014 সালে নওগাঁয় ছাত্রলীগের দায়ের করা দুটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলায় দুটি খারিজ করে দেন। মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো আদালত প্রাঙ্গণে। পরে আনন্দ মিছিল আর মিষ্টি বিতরণ করেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2014 সালে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মানহানির মামলা করে ছাত্রলীগ। মামলা দুটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক তা খারিজ করে দিয়েছেন। তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন শাহনেওয়াজ পারভেজ। বুধবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিজস্ব অফিস কক্ষে প্রবেশ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর তিতাসের নতুন এমডি জানান, তিতাসের প্রতি জনগণের প্রত্যাশার চাপ অনেক। জনবল এবং সক্ষমতার সর্বোচ্চ দিয়ে মানুষের চাহিদা পূরণে কাজ চলমান রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সিস্টেম লসকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করেন তিনি। বলেন, এটি যতটা সম্ভব কমিয়ে আনা হবে। এছাড়া তিতাসের সব কর্মকর্তা কর্মচারীদের একক টিম হয়ে কাজ করতে এবং তাদের দাবি পূরণে সচেষ্ট থাকার কথাও বলেন নতুন এমডি। অবশ্য শুরু থেকেই তার যোগদানের বিরোধিতা করে আসছিল একটি পক্ষ।
তিতাসের মেইন চ্যালেঞ্জটা হলো আমাদের সিস্টেম লসটা কমানো, লিকেজগুলো মেরামত করে আমার সিস্টেম লস কমিয়ে আনতে হবে। আরেকটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবৈধ সংযোগ আছে, এগুলো আমাদের নির্মূল করতে হবে, চেষ্টা অব্যাহত রাখবো। এবার হলো আমি যেটা আছে আমার কর্মচারীদের যে আমার যে স্বার্থগুলো, আমার যদি ভালো টিম না থাকে আমি কখনো কোম্পানির ভালো কখনোই করতে পারবো না। তাকে আমার কমফোর্ট জোনে আনতে হবে, তার স্বার্থ দেখতে হবে। ভারতের পেট্রাপোল বন্দরে ট্রাক মালিক এবং চালকদের সিন্ডিকেটের কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্যে নেমেছে বড় ধস, যার বিরূপ প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। 24 ঘন্টায় বন্দর সচল থাকার চুক্তি থাকলেও সিন্ডিকেটের কারণে সেটি ব্যর্থ হচ্ছে। সন্ধ্যার পর আর পণ্যবাহী ট্রাক আসছে না। একসময় বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 থেকে 450 ট্রাক পণ্য আমদানি করা হতো। ট্রাক আসতো রাতেও, কিন্তু জুলাই মাসের শেষ দিকে রাতে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল ট্রাক মালিক এবং চালক সিন্ডিকেট। আমদানিকারকরা বলছেন সন্ধ্যা 6টার পর পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এখন গড়ে ট্রাক আসছে 250 থেকে 300। ইদানিং দেখা যাচ্ছে ভারতের পেট্রাপোল বন্দর সন্ধ্যা 6টার পরে কোনো গাড়ি বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না, এটা তাদের একক সিদ্ধান্ত। ট্রাক ড্রাইভার প্লাস ট্রাক মালিকরা এরা একটা বড় ধরনের একটা সিন্ডিকেট তৈরি করার পরে সন্ধ্যা 6টার পরে আর কোনো আমাদের বাংলাদেশে আমদানি আর হচ্ছে না। রাতেও পণ্যবাহী ট্রাক আসার ব্যাপারে দুদেশের বন্দর কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করলেও কোনো সুফল মেলেনি। আমদানিকারকরা বলছেন ট্রাক সিন্ডিকেট পশ্চিমবঙ্গের বাইরের প্রদেশ থেকে আসা পণ্য খালাস করে স্থানীয় ট্রাকে করে বন্দরে পণ্য পাঠাচ্ছে, এতে পরিবহন খরচ বাড়ছে। তারা বিভিন্ন প্রদেশ থেকে যে ট্রাকগুলো আসে, এই ট্রাকগুলো কৃত্রিম সংকট যানজট সৃষ্টি করার কারণে এই ট্রাকগুলো আবারও তাদের লোকাল ট্রাকে আনলোড করে তারা আবার লোকাল ট্রাক বাংলাদেশে আসতে পারে, এদের একরকম এদের ব্যবসা। পেট্রাপোল বন্দরের থেকে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে বিশেষ একটা সিন্ডিকেটের কারণে। এতে বেনাপোলের ইম্পোর্টের গাড়ি অনেক কমে গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। সিন্ডিকেটের কারণে আমদানিকারকরা বেনাপোল বন্দর ছেড়ে অন্য বন্দর ব্যবহার শুরু করেছে। এটা অবিলম্বে পরিবর্তন আনতে হবে এবং এক্ষেত্রে প্রশাসনকে বসতে হবে, কারণ একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে উভয়ের, যে উভয় 10টা 11টা পর্যন্ত কাজ করবে। পোর্ট ম্যানেজার মহোদয়ের সাথে আলোচনা করেছি কয়েকবার এবং তিনিও পেট্রাপোল অংশের সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা করেছেন। বিষয়টি সুরাহার আশ্বাস দিয়েছে পেট্রাপোল পোর্ট কর্তৃপক্ষ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনার 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার, যার নেপথ্যে ছেলে আসিফ। পরিবারটির বিরুদ্ধে রয়েছে জমি দখল, অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ। টুকু গ্রেফতার হলেও পলাতক পরিবারের অনেকে। বেড়ার বিশালিখা এলাকা, বালু ফেলে ভরাট করা হয়েছে ইছামতি নদী। সেখানে সুইমিং পুল তৈরি করছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ শামস রঞ্জন। তিনি পাবনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে। শুধু নদী খেকো নয়, টুকুর পরিবারের দখলে ছিল সরকারি জলাধার, নৌবন্দর। অভিযোগ আছে অবৈধভাবে বালু ব্যবসা করেও কোটি কোটি টাকার বাণিজ্যের। জমি দখল, চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে পরিবারটির বিরুদ্ধে। টুকুরসাল রঞ্জন, আমাদের ফসলীয় জমি ধান লাগানো হয়, ওনা শিশু পার্কের নাম বলে বালুর ব্যবসা করে, আমাদের কাছে চাকরি দেয় না। পার্ক না করে বালুগুলো বিক্রি করে ব্যবসা, তার ক্যাডার বাহিনী দিয়ে যাদের জমি আছে তাদেরকে ভয় ভীতি দেখে সব জমি মনে করেন এই বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতো আর কি। একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন টুকু। 2008 সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে বসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ছেলে, ছিলেন পৌর মেয়রও। আরও বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। বেড়াসাথিয়ায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব। টুকু মন্ত্রী হওয়ার পরে সিলেক্ট করেন মেয়র, যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে। উনি তো জানে যে এখানে কি হইব না হইব, কিভাবে খাওয়া যায়। ডেপুটি স্পিকার টুকু সাহেবের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীরা আদেশে আমার বাবাকে হত্যা করে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ আছে টুকু পরিবারের বিরুদ্ধে। বাদ যায়নি নিজ দলের কর্মীরাও।
22 বছর বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, আমি বাড়িতে থাকতে পারি নাই, আমাকে কেস দিয়ে আমার ঢাকা রাখছি আমি বাড়িতে। তার নির্যাতনে আমরা বেড়াসাতের জনগণ অতিষ্ঠ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু। আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গায়েবী খাতে অর্থ আত্মসাতের অভিযোগে উত্তাল দিনাজপুর সরকারি মহিলা কলেজ। অভিযোগ, মাঠের ঘাস পরিষ্কার থেকে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাতে নামে বেনামে লাখ লাখ টাকা নিজের পকেটে পুরেছেন অধ্যক্ষ ফরিদা পারভিন। সম্প্রতি কলেজের অভ্যন্তরীণ অডিটে বেরিয়ে আসছে একের পর এক পুকুর চুরির নজির। 1993 সালে প্রভাষক হিসেবে যোগদান, বছর দুয়েক আগে পদোন্নতিতে দায়িত্ব পান অধ্যক্ষের। দিনাজপুরের ঐতিহ্যবাহী সরকারি মহিলা কলেজে দীর্ঘ 31 বছর ধরেই শিক্ষকতা করছেন ফরিদা পারভিন। 5 অগাস্ট রাজনৈতিক পালাবদলের পর অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে হরিলুটের অভিযোগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পদত্যাগের পর গা ঢাকা দিয়েছেন ফরিদা পারভিন। সকল শিক্ষার্থীরা আমরা সকল প্রকারের দুর্নীতি তদন্ত চাই এবং বিচার চাই। তোমাদের ইনকোর্স মার্ক দিব না, তোমাদেরকে আমি পরীক্ষায় বসতে দিব না, এমন ধরনের হুমকি প্রদান করতো। তো ওনার আতঙ্কে আমরা ছিলাম। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত উনি, এই জন্য ওনার পদত্যাগপত্র আমরা গ্রহণ করছি বা ওনাকে পদত্যাগ করাইছি। শিক্ষকদের অভিযোগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান থাকা অবস্থায় বরাদ্দের 9-6 শুরু করেন ফরিদা পারভিন। অধ্যক্ষ হওয়ার পর থেকেই ক্যাম্পাসে এক না এক তন্ত্র কায়েম করেন তিনি। ভুয়া স্বাক্ষরে, এমনকি বিনা স্বাক্ষরেও তুলে নেন বিভিন্ন ফান্ডের টাকা। এই যেমন 2023 সালে জনতা ব্যাংকের বাহাদুর বাজার শাখার সাধারণ তহবিল থেকেই 14,56,000 টাকা তুলে হিসাবটি বন্ধ করে দেওয়া হয়। প্রথম যে দুর্নীতিটা করেন সেটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই করেন এবং ওখান থেকে প্রায় 6-7 লক্ষ টাকা উনি আমাকে জোরপূর্বক আমার উপর প্রেশার ক্রিয়েট করে আমাকে সিগনেচার করতে বাধ্য করে। সার্বিকভাবে প্রায় কোটি টাকার উপরে আমার মনে হয় যে আমরা বুঝতে পারছি যে প্রায় কোটি টাকার উপরে উত্তোলিত হয়ে গেছে। বিধি বহির্ভূতভাবে টাকা উত্তোলন হয়েছে, যেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস এ পর্যন্ত আমরা অনেকগুলোতে খুঁজে পাচ্ছি না। অভ্যন্তরীণ অডিট রিপোর্টের শুরুতেই অর্থ লোপাটের বিষয়টি নজরে আসে বলে জানায় বর্তমান কলেজ কর্তৃপক্ষ। আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি হিসাব রক্ষকের। কাজ করতে গিয়ে প্রচুর পরিমাণ অনিয়ম আমাদের হাতে ধরা পড়ছে। আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষকদের নামে তাদের আবেদন ছাড়াই, তাদের স্বাক্ষর ছাড়াই অনেক পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে। ইতিপূর্বে তো এগুলো যৌথ স্বাক্ষরে, এই অ্যাকাউন্টগুলো যৌথ স্বাক্ষরে পরিচালিত হতো, তো এখন একক স্বাক্ষরে কেন? তখন সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে বললো, তুমি কি বেশি বুঝো, আমি যেটা বলতেছি সেটা করো। ফরিদা পারভিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার সময় কলেজ ফান্ডে ছিল 3,40,59,000 টাকা। ক্ষমতার 2 বছরে এই ফান্ড নেমে আসে 1.5 কোটিতে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অভিহিত করেছে শিক্ষার্থীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শেখ হাসিনা সরকারের আমলে নেয়া বেশিরভাগ প্রকল্পেই উঠে এসেছে অনিয়ম আর দুর্নীতির নানা রকম অভিযোগ। বাদ যায়নি আশ্রয়ন প্রকল্প। নেত্রকোনার হেমনগর কান্দা আশ্রয়নের বাসিন্দারা বলছেন, আগেও ছিল নানা ত্রুটি, এখন সরকারের দেয়া উপহারের ঘরে থাকাই মুশকিল। গৃহ ও ভূমিহীন মুক্ত দেশ গড়তে মুজিব বর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প হাতে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। ঘর হস্তান্তর শুরুর পর থেকেই উঠে আসে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সবকটি ইউনিয়নে রয়েছে আশ্রয়নের ঘর। 6 ইউনিয়নে প্রায় 1,500 ঘর বিতরণ হয়েছে ভূমি ও গৃহহীনদের মাঝে, যা নিয়ে অভিযোগের শেষ নেই উপকারভোগীদের। বেশি দুর্বল গড়া দেখেন না, কত জোড়া গড়া, এনে 3টা জোড়া। যাদের দরকার ছিল না ওরাও পাইছে, আর যারা দরকার আছে এরা তো পাইছি। আবার অনেকেও আছে আমার মতন অসহায় ঘুরতেছে হনো। বৃষ্টি পরে আর এবার বাতাসে বেড়াগুলা করে একবার এমনি একবার এমনি মুশকে গেছে গা, কিছু দরজা লাগে না, আবার উপরে দা পানি পড়ে। সদর উপজেলার হাওর বেষ্টিত হেমনগর কান্দা আশ্রয়ন বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ লুট করেছেন দায়িত্বপ্রাপ্তরা। অনেকেই পায়নি ঘর। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার আর ত্রুটির কারণে ঘরে বাস করাই দায়। দরজা ভাঙা, জ্বালা দিছে না, তার দিয়ে বাইন্ধে দিছি, হয়ে গেছে বাইন্ধে দিছি তার দিয়ে, ঠিক করে দেয় না, মেলে না। মানে এভাবে থাকলে বাতাস এলে দাবার মনে করেন বন্ধ হয়ে দরজা গিয়া
আর বেশি সমস্যাটা পানি, ঘরের ভিতরে পানি ঢুকে। আরেকজনে করছে না আরেকজনে করছে, তাহলে আমরা স্যার গরিব মানুষ, আমরা কিন্তু সামর্থ্য নাই যে 2000 টাকা তৈরি ঠিক করতাম। মোটামুটি ইন্দুর অত মোটামুটি ভাগ এই ফায়দা জায়গা বাথরুমের দরজা দেয়া সিস মারে, এই যে উপরে সিস মারে, সরকারে দিছি গরিবরা সাহায্য করে। প্রশাসন বলছে অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে, সংস্কারের জন্য নেওয়া হয়েছে উদ্যোগ। যেটুকু ত্রুটি বিচ্যুতি দেখেছি আমরা সাথে সাথে ওগুলো মার্কিং করে উপজেলা কমিটিকে জানিয়েছি যে এটির সংশোধন করা প্রয়োজন। তারা ওইভাবে এই কাজগুলো করছে। হেমনগর কান্দা আশ্রয়ণ প্রকল্পের 350টি ঘরের প্রতিটিতে বরাদ্দ ছিল 2,33,600 টাকা। অনিয়ম তদন্ত করে দোষীদের বিচার চায় উপকারভোগীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।